চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জুলাই সবারের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আমাদের আজকের পর্বের নাম বাংলা ব্লকেড। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে এই কর্মসূচি দিয়ে কিভাবে জুলাইয়ের আন্দোলন মাঠে গড়িয়েছিল এবং তারপর কিভাবে সারা দেশের মানুষ এক হয়েছিলেন এই আন্দোলনকে ঘিরে স্বৈরাচারের পতনের জন্য। আমরা সেই গল্পে ফিরে যাব, এই নামটা কোথা থেকে এসেছিল সেই গল্পটা শুনবো এবং সেই সময়ে যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের কথা শুনবো, তাদের ত্যাগের কথাও শুনবো। আজকের অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছে। আছেন অধ্যাপক সামিনা লুৎফা, আপনাদের সবারই খুব প্রিয় এবং চেনা মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং এই জুলাই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এরপর পরিচয় করে দিচ্ছে জনাব নূর হোসেনের সাথে। তিনি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা, নিজের দৃষ্টির খানিকটা হারিয়েছেন, তিনি একটি চোখ হারিয়েছেন এই লড়াই করতে গিয়ে। আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। আমাদের সাথে আছেন জনাব আব্দুর রব, তিনি শহীদ মিরাজের পিতা। তার সন্তান তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এই অভ্যুত্থানের জন্য। আমার ডান পাশে আছেন আবু বাকের মজুমদার, আপনাদের সবার খুব চেনা এই জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আছেন জনাব আশিকুর রহমান জিম, তিনিও এই আন্দোলনে সক্রিয় ছিলেন। এবং আছেন শারমিন সুলতানা, তিনি শহীদ জুয়েলের বোন। তার ভাইও দেশের জন্য জুলাইয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জুলাই আন্দোলনের কর্মীরা আমাদের সাথে যোগ দিয়েছেন, তাদের সাথেও পরিচয় করে দিচ্ছি। আছেন মোহাম্মদ নূরে এলাহি, তারপর আছেন মাহির ইবনে ওমর, আছেন মাহমুদুল হাসান এবং হাসিবুল হাসান ইফতি। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আজকের গল্পটা শুরু করতে চাই বাকের আপনার কাছ থেকে। এর আগে আমরা সব সময় হরতাল দেখেছি, অবরোধ দেখেছি, কিন্তু জুলাইয়ে সেই নামগুলো পাল্টে গেল। কারণ একটা সময় আমার মনে পড়ে যে হরতালের খবরও ঠিকমতো গণমাধ্যমে আসতো না। সেখান থেকে এই নতুন নামের ভাবনাগুলো কেন আসলো, কোথা থেকে আসলো? শুরুতে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর জুলাইয়ের আগে আমাদের আসলে একটি স্ট্রাগল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা যারা জুলাইতে সামনে দেখেছেন তাদের একটা বড় অংশেরই পূর্বের স্ট্রাগল ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বলি বা এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বলি। তো আমরা এখানে আমাদের একটা আড্ডা চালাতাম, আমরা গুরুবার আড্ডা, আমাদের মাহফুজ ভাইয়ের নেতৃত্বে এটা চলতো। তো নাহিদ ইসলাম, আমি সহ আসিফ মাহমুদ, আমরা অনেকেই সেখানে যুক্ত ছিলাম। তো সেই আড্ডার মধ্যে হচ্ছে যে আমরা এইসব জিনিস নিয়ে দৃষ্টিভঙ্গিগুলো বোঝার চেষ্টা করতাম, আসলে কোন জিনিসটা কেন সাকসেস হচ্ছে না। তো পূর্বে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন করে আসছে, তারা ওইভাবে সফলতা পাচ্ছে না। তো আমরা সেগুলো লুফোসগুলো খোঁজার চেষ্টা করছিলাম আর কি। তো আমাদের কাছে এক পর্যায়ে মনে হয়েছিল যে কোনো একটা আন্দোলন, বাংলাদেশের ছাত্র আন্দোলন, বিশেষ করে 18 সালের আন্দোলনগুলো নিয়ে আমরা ভালো পড়াশোনা করেছিলাম, বুঝার চেষ্টা করেছিলাম কেন সেগুলো সফল হয় না, বা আমরা সরাসরি সেগুলোতে কানেক্টেড ছিলাম। তো ওই জিনিসগুলোকে আবার পিছনের দিকে তাকিয়ে সবসময় আমরা ভাবতাম বা এটা কেন, আমাদের ভুলগুলো কোথায় ছিল তখন। তো তার মধ্যে একটা জিনিস ছিল যে এখানে আমরা এটা প্রেডিক্ট করতে পেরেছি যে, বা আমাদের মনে হয়েছে যে আন্দোলনের যে নামকরণগুলো, বিশেষ করে হরতাল অবরোধ যে নামকরণগুলো, এইসব টার্মগুলোর সাথে বাংলাদেশের মানুষের খারাপ অভিজ্ঞতা আছে। বা এখানে মিডিয়া থেকে শুরু করে বাকি যত যেখান থেকে স্প্রেড হয় এগুলোকে খুব নেগেটিভভাবে দীর্ঘদিন দেখানো হয়েছিল। বিশেষ করে আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স 14 সালে 5 জানুয়ারি ইলেকশনের পরে দীর্ঘদিন যে অবরোধ মাসের পর মাস অবরোধ এখানে দিয়েছিল। তো তখন এর সহিংসতা বা এটা বিভিন্নভাবে ন্যারেট করা হয়েছিল, আগুন সন্ত্রাস, তো এরকম নানা জিনিস মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা চিন্তা করলাম যে না, আমাদের হাতে যদি কখনো এরকম সম্ভাবনা আসে, আমরা ক্যাম্পাসে ছিলাম আওয়ামী ছাত্রলীগের বিরুদ্ধে কমিউনিটি আকারে, আমাদের কাছে যদি কখনো সম্ভাবনা আসে আমরা এমনভাবে জিনিসটাকে ডিল করবো যাতে পাবলিক এঙ্গেজমেন্টেরও করা যায়, আবার আগের যে নামকরণগুলো আছে সেগুলোকে একটু সাইডে রেখে ডিফারেন্ট হয়তো সেম জিনিসটাই করা যায় কিনা। তো এটা ভেবেছিলাম আমরা, এগুলো নিয়ে আমাদের ডিসকাশন ছিল। কিন্তু জুলাইয়ের মাসে যখন আসি তখন এই নামকরণের যদি হিস্ট্রিটা বলি, এটা মাহফুজ ভাই আসলে নামকরণ করেছিলেন। এই নামটা বাংলা ব্লকের নামটা মাহফুজ ভাই দিয়েছিলেন। তবে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি মেনটেন করতাম, যে আপনারা হয়তো জানেন যে মাহফুজ ভাই আন্দোলনের সময় শুরুতে সামনে আসে নাই, 23 আগস্ট উনি সবার সামনে আসছে। তো তখন আমাদের স্ট্র্যাটেজিটা ছিল যে আমাদের একটা কোটা সংস্কার কোটা পুনর্বহাল চাই না একটা গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে। সেখানে বিশেষ করে আমাদের ছাত্রশক্তি যারা মেম্বার ছিল তারাও ছিল, আবার বিভিন্ন হলে যারা লিডারশিপ দিচ্ছে বা সায়েন্স লাইব্রেরি লিডারশিপ, তারপরে সেন্ট্রাল লাইব্রেরি লিডারশিপ, সবাই মিলে আমাদের একটা গ্রুপ ছিল।
তো ওই গ্রুপের মধ্যে আবার একটা প্রবলেম ছিল যে ধরেন আমরা একটা ভয়ে থাকতাম, যেহেতু আমরা অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স করি, আমাদেরকে কেউ ওই জায়গায় করে কিনা, যে আমাদেরকে ওই জায়গায় কোশ্চেন করে আমাদেরকে মুভমেন্ট থেকে আউট করে দেয় কিনা। তো সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি আমরা অনেক কিছু জানাতাম না যে আমরা আসলে কী করতে চাইতেছি, সবার মধ্যে জানাইতাম না, বাট আমাদের কাজটা কিন্তু আমরা উঠে নিয়ে আসতাম। যেমন ধরেন যে বাংলা ব্লকের নামকরণটার জন্য কী হয়েছিল, আমরা টিসিতে একটা মিটিং বসছিলাম ওই গ্রুপ থেকে। তো আমি হোয়াটসঅ্যাপে মাহবুজ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভাই এরকম আলোচনা চলতেছে, কী নাম দেওয়া যায়। তো ফার্স্টে বলো যে ব্লকের শব্দটা রাখো, আর হচ্ছে আগে পরে বিডি বা অন্য কিছু রাখো। তো ওইখানে সিদ্ধান্ত হলো যে বিডি ব্লকের নামকরণটা সিদ্ধান্ত হলো টিসির মাঠে, টিসির এই যে নিচে অডিটোরিয়ামের সামনে, ক্যাফেটেরিয়াটার সামনে আমরা বসছিলাম। তো বিডি ব্লকের ফার্স্ট যে সিদ্ধান্ত হলো, পরে বাসায় যাওয়ার পর আবার ফোন দিল যে না বিডি ব্লকেরটা শুনতে ভালো শোনা যেতেছে না, এটা বাংলাতে তাইলে বেশি এটা মানে উচ্চারণের সুবিধা হবে, বাংলা ব্লকের দিয়ে। তারপর আমি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার প্রপোজিশন দিলাম যে না এটা বাংলা ব্লকের হলে কেমন হয়, মানে এটা যে মাহফুজ ভাই আমাকে ব্যাক এন্ডে বলতেছে এটা কিন্তু আমি ওখানে বলতেছি না। তো বিষয় ছিল এরকম। তারপর এখানে আবার সব বলছে না বাংলা ব্লকের শুনতে ভালো শোনা যেতেছে, এটা 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 দেওয়া যায়। তো এইটা ছিল যে মুভমেন্ট টাইমের স্টোরি। বাট ব্যাক অফ দ্য মুভমেন্ট বা আগের জায়গাটা ছিল আমাদের এরকম, বা আমাদের এই বোঝাপড়াটা ছিল এখানে দীর্ঘদিন যে রাজনৈতিক চর্চা বা যে কর্মসূচিগুলো চর্চা, হরতাল, অবরোধ, এগুলো মানুষের মধ্যে মনস্তত্ত্বের মধ্যে একটা নেগেটিভ একটা জিনিস সেখান থেকে এক ধরনের সেখান থেকে বেরিয়ে আসা বা আবার টেস্ট কিছু ছিল আমাদের জন্য। বিশেষ করে আমি যদি এখানে একটা জিনিস উল্লেখ করি, মানে বাংলা ব্লকেডের আগে পর আর অনেক কিছু ছিল এখানে। যেমন ধরবেন যে আপনি দেখবেন যে 2রা জুলাই থেকে আমরা কিন্তু রাজপথে চলে গিয়েছিলাম মুভমেন্টটা, এটা খেয়াল করছেন কিনা। তো নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগের যে মুভমেন্টগুলো এগুলো কিন্তু এত ইজিলি রাজপথে আসে নাই। আপনি দেখবেন যে 18 সালে যে কোটা সংস্কার আন্দোলন, এটা জাস্ট একদিনের জন্য সবাই গিয়েছিল, এর আগে পুরোটা কিন্তু ক্যাম্পাসে ছিল। তো এইখানে যেহেতু লিডারশিপে যারা ছিল আমাদের দীর্ঘদিনের এখানে এই অ্যান্টি স্বৈরাচার বা অ্যান্টি আওয়ামী লীগ একটা পলিটিক্স ছিল, সেজন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা ছিল যে আমাকে এটা যে কোনোভাবে একটা জনগণের মুভমেন্টের দিকে নিয়ে যেতে হবে। কোটা সংস্কার আমরা চেয়েছিলাম, সম্পৃক্ত চেয়েছিলাম, এবং যে কোনো মুভমেন্টের মধ্যে আমাদের প্রতিদিনের ইটা ছিল, আকাঙ্ক্ষাই ছিল শেখ হাসিনার পতন। এখানে কেউ যদি মনে করে শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা এই শেখ হাসিনা পতন ছিল, এরকম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার ছাত্র জীবনের স্বপ্ন ছিল আমি শেখ হাসিনা পতন দেখে যাবো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 28 সাল পর্যন্ত ছাত্র রাজনীতি করবো, তারপর শেখ হাসিনা পতন দেখে যাবো। সেই শেখ হাসিনা পতন হয়তো আমরা সামনে থেকে হয়েছে, সেটা আমার সৌভাগ্য হয়েছে। তো এই ইন্টেনশন আমাদের মধ্যে সবসময় ছিল, এবং এগুলো নিয়ে আমাদের বোঝাপড়া ছিল মোটামুটি পর্যায়ে হইলো। তো সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এখানে ইউটিলাইজ করার জন্য। আর যেটা সবচেয়ে আমাদের জন্য সুবিধা করে দিয়েছে সেটা হচ্ছে আমরা যা চেয়েছি তার চেয়ে কয়েক গুণ বেশি স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। মানে আমরা তো জাস্ট থ্রু করতাম, এক্সিকিউট তো সবাই মিলে করতো। তো এক্সিকিউশন যারা করতো তারা আরো অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে করেছে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক সাবিনা লুৎফা, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই যে নামকরণ, শব্দ চয়ন একটা আন্দোলনের, সেটা কি একটা বড় ভূমিকা রেখেছিল, নাকি আসলে এটা এমন একটা পর্যায়ে যে আসলে পুরো দেশের মানুষের এই দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, যে নামেই আন্দোলন হতো না কেন এটা সফলতার দিকেই যেত? আসলে এখানে দুটো জিনিস, এক তো হচ্ছে যে কাঠামোগত যেই পরিস্থিতিগুলো ছিল, তার মানে ধরেন অর্থনীতির অবস্থা, তারপর 24 জানুয়ারিতে তারা যে ইলেকশনটা করলো এবং সেই ইলেকশন করে যে তাদের এক ধরনের ঔদ্ধত্যটা কিন্তু অনেক মানে মাত্রা ছাড়িয়ে গেছিল। তার সাথে ধরেন মানুষের কথা বলার অধিকার না থাকা, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, যেটা বাকেরের কথাও বোঝা যাচ্ছে, আমি একটা মানে কনসেপ্ট কয়েন করার চেষ্টা করছি যে আসলে বাংলাদেশে এই যে বিভিন্ন আন্দোলন, এই আন্দোলনগুলোতে আসলে এক ধরনের ল্যাব হিসেবে কাজ করেছে। সো আমরা আসলে শিখেছি, এবং ধরেন 18-তে যারা স্কুলে ছিল ওরা 24-এ এসে ইউনিভার্সিটিতে, 18-তে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল তারা এখন অলরেডি পাশ করে শিক্ষক হয়ে গেছে। সুতরাং ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, বিশেষ করে প্রাইভেটগুলোতে, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি অ্যান্টি আওয়ামী লীগের কোনো রাজনীতি করে থাকলে আপনি কিন্তু 18-র পরে কোনোভাবেই ঢুকতে পারেন নাই। এদের আমরা দেখেছি সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাতে। এবং এই যে এক ধরনের ট্রেনিং, ইভেন একেবারে সাধারণ শিক্ষার্থী যে 18-তে জানতো না যে আপনার টিয়ার গ্যাস মারলে কী করতে হয়, সে কিন্তু 24-এ জানে টিয়ার গ্যাস মারলে কী করতে হয়। এবং এই যে এক ধরনের লার্নিংয়ের মধ্যে দিয়ে গেছে, এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বলবো যে 24-এ এসে স্ট্রাকচারাল ফ্যাক্টর, তার সাথে ওদের স্ট্র্যাটেজি, যেই রেপার্টরিগুলো ব্যবহার করছে, যে টুলগুলো ব্যবহার করছে, এবং আসলে ওনাদের স্ট্র্যাটেজির সাথে এটাও গুরুত্বপূর্ণ যে ওনাদের যে লার্নিং হয়েছে, এবং এই লার্নিংয়ের কারণে ধরেন 18 থেকে ওনাদের যে নেটওয়ার্কগুলো সেগুলো কিন্তু ইনট্যাক্ট ছিল। তার মানে এই যে ধরেন 18 কোটা কিংবা নিরাপদ সড়কের আন্দোলন, ওই সময় যে স্কুলের বাচ্চারা নেমেছিল, ওই
ওদের যে তৎকালীন নেটওয়ার্ক ওইটা কিন্তু কোথাও নাই হয়ে যায় নাই। প্লাস কি করে রাজনৈতিকভাবে এই যে কোনো দাবি দাওয়াকে বিশ্বের কাছে তুলে ধরতে হয় সেটাও কিন্তু কোটা না, এটা হচ্ছে ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের লার্নিং, ওখান থেকে কিন্তু শিখেছে। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই নিরাপদ সড়ক আন্দোলনের সময় হাজার হাজার না লাখ লাখ স্টুডেন্ট বিদেশে বিভিন্ন ইউটিউবারকে ইমেল করেছিল তাদেরকে এরকম মারা হচ্ছে এটার জন্য। এই স্কুলের বাচ্চারা কিন্তু এখন ইউনিভার্সিটিতে পড়ে এবং সারা বিশ্বে ছড়িয়ে গেছে, সেটাও সত্যি। এবং তিনটা জিনিসকে যদি একসাথে করি, এক তো হচ্ছে এবং এই এত ধরেন কি বলবো, এত অভিজ্ঞতা, এত পরিকল্পনা, এত স্ট্র্যাটেজি সব কিছুই কিন্তু ব্যর্থ হয়ে যেত যদি শেখ হাসিনা নিজে যা যা উনি করেছেন সেগুলো না করতেন। এখানে এই যে শব্দগুলো, যে ইংরেজি শব্দ চলে আসছে, ব্লকেড, শাটডাউন, এটার কি একটা গুরুত্ব ছিল এই আন্দোলনের পেছনে? অবশ্যই ছিল, কারণ এদের বেশিরভাগই হয়তো এই ধরনের শব্দের সাথে পরিচিত। আমরা যখন বড় হয়ে উঠছি, আমরা যখন স্কুল কলেজে পড়েছি, তখন ব্লকেট শাটডাউন এগুলো আমাদের কাছে খুবই এলিয়েন শব্দ হতো, যেটা আমাদেরকে রেজোনেট করতো না। কিন্তু ওদের সাথে রেজোনেট করেছে কারণ হয়তো ওরা যে জেনারেশনের, সেখানে ইংরেজি অনেক বেশি সহজে অ্যাভেলেবল, রিল দেখছে সারাক্ষণ ফেসবুকে বা এই যে সামাজিক মাধ্যম যেগুলো আছে সেগুলোতে তো সারাক্ষণই ইংরেজিটা তো সহজ, বা হয়তো ইংরেজিও আসলে পুরোপুরি না, মানে পুরো শব্দ তো ব্যবহার করেন না ওনারা। তো ওনাদের যে সমস্ত মানে জেনজির যে ভাষা, সেগুলোও এখানে নিশ্চয়ই কোনো না কোনোভাবে যুক্ত করতে মানে একটা স্পেস তৈরি করে দিয়েছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে রিপ্রেশন, যেই পরিমাণ ভয়াবহ অত্যাচার আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে, এটা তো আপনি যেই হন না কেন, আপনি যখন দেখবেন যে আপনার নিজের দেশের মানুষকে গুলি করে মেরে ফেলছে এবং সেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওটা আপনাকে অবশ্যই আর তখন মনে হয় যে আসলে আমার ইকোনমিক অবস্থা ভালো হোক খারাপ হোক, আমি সাদা হই কালো হই, আসল কথা হচ্ছে যে এইটা অন্যায় হয়েছে, সেটার জন্য মানুষ নেমে যায় আসলে। অনেক ধন্যবাদ। জনাব আব্দুর রব, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। আপনার সন্তানের জড়িয়ে পড়াটা কিসের জন্য এবং আসলে ঠিক কোন জিনিসটা তাকে পথে টেনে নিয়ে গিয়েছিল? সত্যি কথা বলতে কি, আমরা এই মাটির জন্ম, আমার ঢাকা জন্ম, আমি ঢাকাতে অনেক কিছু দেখেছি। যে ভিতর থেকে যে টান আসে মা এবং এই ছাত্র জনতা, সেপ্টেম্বর 2024, জুলাই, আগস্ট, এই ছাত্ররা যখন ঢাকা টু লং মার্চ ডাক দিয়েছিল, আমার ছেলে মিরাজ হোসেন ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের স্টুডেন্ট ছিলেন। যখন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে উনি একটা শিক্ষক, ছাত্র ছিলেন, তার ভিতরে একটাই ক্ষোভ ছিল যে আমার ভাইদের কলিগদের এইভাবে পুলিশ নির্যাতন, টর্চারিং, মারামারি হলের ভিতরে। আমার ছেলে জুলাই থেকেই ছোট ছোট আন্দোলনে জড়িত, আমি জানতাম না। আমার একটা গর্ব, আমি পেশাগত একটা গাড়ির ড্রাইভার। আমার সন্তানকে আমি এই সত্যর ন্যায়ের পথে আমার ছেলেকে আমি এই পর্যন্ত দাঁড় করাতে পারছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে 1 বছর হয়ে গেল, আমার ছেলে সেপ্টেম্বর 2024 জুলাই থেকে ছোট ছোট আন্দোলনে শরিক হন এবং 4ই আগস্টে আমি তখন জানতে পাই যে আমার ছেলে মিরাজ আন্দোলনে শরিক হয়েছে এবং তার হাতে একটা পতাকা ছিল। তারা 9টা বন্ধু, সবাই ডাক্তার, কেউই ব্যবসায়ী, কেউ ছাত্র, যার যার পেশাগত, সবাইকে নিয়ে আমার ছেলেই সবাইকে নিয়ে রাজপথে দাঁড়িয়েছিল। এটা আপনার জুলাই 4 আগস্টে সকাল 10:30টার সময় সাইনবোর্ডে দাঁড়ায়। তখন আমি জানতে পারি। বাসায় কি কিছু বলে গিয়েছিল? কিছু বলে জানি। সেদিন তো আমাদের এলাকায়, আমি যেখানে থাকি পাড়াডগায় মধুবাগ, সেদিন আমাদের বাসায় কারেন্ট নাই, গ্যাস নাই। আমি আমার ছেলেকে শেষ খাবার, এটা 5ই আগস্টে 9:30টার সময় তার বন্দুক এনে যখন রাজপথে উঠে, তখন আমি দেখি আমার ছেলে শুয়ে রয়েছে। তখন ঠিক 8:30 বাজে। আমি বাইরের হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসি। আমি জানি আজকে সারা বাংলাদেশে কারফিউ দিয়ে রাখছে। আমার ছেলের শেষ খাবারটা খেয়ে আমার হাতে আমি বাজার দিকে চলে যাই। তখন 9টার সময় আমার মিরাজ ঘরেতে বেরিয়ে যায় এবং বেরোতে সবাইকে কল করতেছে, তারা যে 9টা বন্ধু এবং মারপেটের ভাইয়ের থেকেও তারা এমন আপনজন, ওদেরকে নিয়ে রাজপথে উঠলো।
10টার দিকে আপনার সাইনবোর্ড, এটা 5ই আগস্টে, ওইখান থেকে ধাপে ধাপে হঠাৎ করে হেলিকপ্টারের গুলি প্রথম সাইনবোর্ডে এটা আকর্ষণ করে, ওইখান থেকে ছাত্ররা বিচ্ছিন্নভাবে চলে যায়, ওখানে কিছু মানুষ ক্ষতি হয়। তারপরে মাউতাল মেডিকেল, সাইনবোর্ড, রায়েরবাগ। আমি জানি না সেই সময় আমার মিরাজ, সেই সময় আমি দোষ দিব সেনাবাহিনীর। যাত্রাবাড়ি থানা, যদি আপনারা ফুটেজটা দেখে থাকেন, সেনাবাহিনী কিন্তু যাত্রাবাড়ি থানাকে ব্লক করে রাখছে। সেনাবাহিনী যদি অর্ডার দিত পুলিশদের যে আপনারা যার যার মতো থানা থেকে বেরিয়ে যান সিভিলে, তাহলে আজকে এই মারবুক খালি হয় না। সেনাবাহিনী কি করলো, ওনারা চলে গেল। তার কিছুক্ষণের মধ্যে 2টা থেকে 2:35-এর মধ্যে বৃষ্টির মতন গুলি। আমি সেদিন ছিলাম 2টার সময়, আমি বাসায়, আমি টিভিটা অন করি, দেখি সারা বাংলাদেশে ছাত্র বাবাদের আন্দোলনের রাজপথে যে যার মতো চলে গেছে। আমিও, আমার ঘর একটা পতাকা ছিল, এই পতাকা নিয়ে আমি তখন 2টার সময় বাইরে আমার ঘরের থেকে আমি 2:20-এ ড্যামরা 0 পয়েন্টে কাজলাবি অবস্থান নেই। আমি দেখেছি সেই সময় কিভাবে মারবুক খালি করতেছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, গুলি আমার সামনে দিয়ে। আমি কত মারবুকের সন্তান, কে যে মৃত কে যে জীবিত ভাষায় বলা ছিল না, সবারই রক্তাক্ত দেহ। আমি ভ্যান গাড়িতে উঠাই দিছি, অ্যাম্বুলেন্স সেট করছি। সেই সময় আমার কলিজা টুকরা মিরাজ যাত্রাবাড়ি হানিফ ফেলাইবের নিচে, তার বাম দিকে পাজারের নিচে গুলিটা লাগে আতঙ্ক পাবে। হানিফ ফেলাইবের নিচে পড়ে যায়, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে 4-5 জন একসাথে পড়ে আছে। কি দোষ করেছিল আমার মিরাজ, কি দোষ করেছিল? এই সময়গুলোতে ফিরে যাওয়া আপনাদের সবার জন্য কঠিন। তারপরে আমার ছেলের খাট আমার কাঁধে, একটা বাবাই জানে, বাবার কাঁধে ছেলের লাশ। সেদিন আমার পাথর হয়ে গেছিল আমার শরীরটা। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, যাদের কারণে আজকে আমাদের এই সন্তানরা, আপনি একটুখানি দেখেন লক্ষ্য করে, সাভার, উত্তরা, আপনার এই রামপুরা, তারপরে এসে নাই আপনার আমাদের যে পুরান ঢাকা, এই কি বলে এটা, ফ্লাইওভারের নিচে নেমে যে এই কি বলে, এই মিটফুটের লগে যে ইটা কি বলে, ভুলে গেলাম এখন। তো এইখান থেকে আপনি দেখেন জরিপ করলে কত লোক শহীদ দিয়েছে। এবং আর যাত্রাবাড়িতে বেবহুল ক্ষতি হয়েছে। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে বলতে চাই, শহীদের যাতে সম্মানিত থাকে, শহীদের যাতে মর্যাদাটা পায়, আর যাতে কোনো মারবো খালি না হয়। অনেক ধন্যবাদ এই স্মৃতিগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমি জানি এটা খুব কষ্টের আপনাদের সবার জন্যই, তারপরেও এই ইতিহাসটা লেখা থাকুক। শহীদ জুয়েলের বোন শারমিন, আপনার কাছে আসতে চাই। ওই সময়গুলোতে ফিরে যাওয়া কঠিন, আমরা এতক্ষণ সেই গল্পটাই শুনছিলাম এবং কষ্ট হবে আপনার জানি, তারপরে যতটুকু বলা যায় আর কি দর্শকদের জন্য। আমি একজন স্টুডেন্ট লয়ের এবং পাশাপাশি একটা হসপিটাল সেবা প্রতিষ্ঠানে আছি কাস্টমার অফিসার হিসেবে। তো 16, 17, 18, 19 আমি হসপিটালে আসলে যা দেখেছি, আমি 1971 সালের যে ঘটনাগুলো শুনেছিলাম, মনে হচ্ছিল যে এই 4 দিন আমি আসলে ওই মুখোমুখি ছিলাম। এই 16, 17, 18-তে এরকম হয়েছে বিকাল 5টা থেকে 9টা পর্যন্ত, মানে হিসাব করার মতো না। এত গুলিবিদ্ধ, আহত এবং নিহত, এত মানুষ আসতেছিল যার রক্তে একদম আমাদের একদম প্রথম গেট থেকে ইমার্জেন্সি গেট পর্যন্ত শুধু ফ্লোরে ব্লাড। আমাদের যে ক্লিনার সেকশনের লোকগুলো ছিল তারা মুছে কোলাতে পারছিল না, এত পরিমাণ ব্লিডিং পড়তেছিল সবার থেকে। তো নিজের চোখে অনেক কিছু দেখলাম, কারো মস্তক বের হয়ে গেছে, কারো চোখ বের হয়ে গেছে, কারো দম নিতে পারতেছে না, ফুসফুসিতে গুলি লেগে আছে। সারা রাত থাকার পরে কোনো গাড়ি নেই, তাকে ঢাকা মেডিকেল নিবে, ওই মানে ছোট ভাই, মা, বাবা নেই, এরকম একটা দৃশ্য দেখে আমার মানে চোখের পানি ধরে রাখতে পারিনি। এর মধ্যে আমার বড় ভাই, ছোট ভাই অনার্স 3rd ইয়ারে পড়ে ডেমরা কলেজ, ও প্রতিদিন ওই আন্দোলনের সাথে সংযুক্ত এবং আমি হচ্ছি
মেডিকেলের পার্সন হিসেবে আসার পথে ওদের জন্য স্যালাইন, কিছু মেডিসিন এবং হচ্ছে পানি, এইগুলো মানে দেওয়া হয় আমাদের হসপিটাল থেকে, এবং কি খাবারও আমাদের ডক্টররাও এগুলো মানে তাদের নিজেদের টাকা থেকে আমাদের দিয়ে দিত যে তোমরা দিয়ে আসো। বাসা থেকে পরিবারের সদস্যরা বাধা দিতেন না যে আন্দোলনে যাওয়ার ছোট দরকার ভাই, নেই, বিপদ আমি হতে পারে? আর আমরা 3 ভাই বোন শুধু জানতাম, বাবাকে মাকে কখনো শেয়ার করতাম না, কারণ অবশ্যই ফ্যামিলি তাদের মায়ের টান ছিল, একটা বাধা অবশ্যই আসতো, আর ওই বাধার ভয়টা থেকেই আমরা লুকাই, বাবা মার কাছে শেয়ার করতাম না। 3 ভাই বোনই মানে সরাসরি যে সম্পর্কিত তা শেয়ার করতাম না। কিন্তু বড় ভাইটা আসলে পড়াশোনা তো মানে করতো না, ও ছিল, ওর 2টা বেবি আছে, বিবাহিত, তো ও একজন হাতিম গ্রুপের টেকনিশিয়ান, ও কর্মজীবী পার্সন, তো ওর ওই সময়টাতে প্রায় কাজে যেতে পারতো না এই আন্দোলনের কারণে, ও বাসায় থাকতো। তো হঠাৎ করে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা একত্রিত হয়ে ভিডিওগুলো যখন দেখতাম, তখন 3 ভাই বোনের মধ্যে খুব আলোচনা হতো যে কি অবস্থা। আর মানে আমার ছোট ভাই আমরা খুব মানে ফিস করে কথা বলতাম যেন বাবা আমার কানে না যায়। তো এর মধ্যে আমার বড় ভাইটা বলতেছে এখনো যদি সবাই ঘরে বসে থাকে, রাস্তায় একদম সব বাচ্চাগুলোকে মেয়েরা শোয়া ফেলবো, মানে আমার বড় ভাইয়ের এইভাবেই কথাটা বলতেছে যে এখনো। তারপরে এই কথাটা ছিল একটা ছেলেকে কার্নিশে লুকানোর পরেও পুলিশ ফার্স্ট গুলি করার পরে আরেকটা পুলিশ এসে আবার সেকেন্ড টাইম তাকে গুলি করে, আর সে কার্নিশের মধ্যে ওইভাবে ঝুলে পড়ে। আর এই দৃশ্যটা দেখে আমার ভাই দেখলাম বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে এখনো কি বসে থাকা উচিত? বড় ভাই এই কথাটা বললো, আমার মা এর মধ্যে শুনে পাশের ঘর থেকে এসে বলতেছে তোমরা কিন্তু কেউ আন্দোলনে যেও না। বড় ভাই দেখলাম খুব রাগ হয়ে আম্মুকে বলতেছে, মানে ওর ওই দৃশ্যটা দেখো ওর আসলে সেন্স ছিল না, আম্মুকে খুব জোরে একটা ধমক দিল, বলল তোমার মতো মা যদি এভাবে সবাইকে আটকায় রাখতো তাহলে আর 1971 সালে স্বাধীনতা হতো না। তো আমরা আমার ভাইয়ের দিকে তাকায় আমি আর আমার ছোট ভাই চুপ করে গেছি, মানে কিছুই বলতেছি না। দেখলাম মার মন খারাপ হয়ে গেছে ভাইয়ের ঝাড়ি শুনে। 2 তারিখের ঘটনা এটা, 2 আগস্ট। বাবার রিং পরানো মাত্র 22 দিনের মাথায় 4 আগস্ট আমি 4টা বাজে আসলাম অফিস থেকে, এসে মনে হলো অনেক রোদ, সেদিন অনেক রোদ, এত রোদ যে আমি আসা অবস্থায় আমার মাথায় ঘুরাইতেছিল রোদ্রে। তো সবার সাথে ওইখানে ছাত্রদের সাথে একটু কথা বলে আমি আসলাম, যা আবার ভাবলাম কি ওদের জন্য একটু খাবার আর পানি আর স্যালাইনের ব্যবস্থা করি, একটু দুর্বলতাটা লাগবে না। তো আমি এগুলো রিক্সায় নিলাম একটা, ওর সাথে হঠাৎ দেখা আমার গেটের সামনেই রিক্সাতে এগুলো উঠাইতেছি, আমার ভাইয়ের সাথে দেখা, তখন মেবি 4টা 10 কি মানে 15 এরকম হবে। ও বলতেছে এগুলো কই নেস, মানে আমরা আসলে 1 বছর 9 মাসের ছোট বড় পিঠাপিঠি, ও আমার 1 বছর 9 মাসের বড়, আমি ওর 1 বছর 9 মাসের ছোট। তো বলতেছে এগুলো কোথায় নিয়ে যাস? পরে বলতেছি সাইনবোর্ড, এগুলো দিতে যাচ্ছি। পরে বললো যে আমি শনিয়াকড়া যাবো আজকে রাস্তায় অনেক জনতা থাকবে, দেখি আজকে ওইখানে আন্দোলনে থাকবো ছাত্রদের সাথে। পরে আমি বলতেছি 6টা তো কারফিউ, আচ্ছা দেখিস, মানে ছোট্ট একটু কথা, আচ্ছা দেখিস সাবধানে থাকিস। এটা বলে একবারও বলি নাই যে যাস না বা কিছু না, কারণ নিজেই তো সম্পর্কিত ছিলাম। পরে ও চলে গেল, এই আমার সামনে থেকে ওই রাস্তাটিতে সে চলে গেল, বেশিক্ষণ হয়নি, 4:30টাই বাজবে সর্বোচ্চ, আসলে তখন তো টাইমটা এক্স্যাক্টলি ওইভাবে বলা যাচ্ছে না। আমার ছোট ভাই সকাল থেকে 2টা পর্যন্ত ছিল, বড় ভাই ফোন দিয়ে নাকি নিয়ে আসছে যে চলো একসাথে খাই। ওই দিন আমাদের আসলে একসাথে খাওয়া হয় না, সবাই কাজ করি, বাবা তো ওইভাবে মানে জব করতে পারে না, অসুস্থ মানুষ, তো আমি জব করছি, ও জব করছে, আর ছোট ভাইটা পড়াশোনা করতেছিল তখন। তো ও 2টা বাজে সবাইকে ডাকছে, ফ্যামিলি আমি ছাড়া, আমি অফিসে ছিলাম, সবাই একসাথেই খাওয়া দাওয়া করছে দুপুর, তখন নাকি 3টা বাজে এরকম, খাওয়া দাওয়া করেই ও বের হয়ে গেছে, ওই রাস্তায় ছিল, আমার সাথে দেখা কথা বলে 4:30 থেকে বের হয়ে গেল। তো ছোট ভাই ফোন দিচ্ছিল, দেখে কথা বললো, 5:15 ও ছোট ভাইয়ের সাথে কথা বলছে। তারপর 6টা 3 ওর ফোন রেকর্ড পেলাম যে 6টা 3 তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। 6:18 দিক থেকে আমার ভাই ফোন দিচ্ছে, ফোন আর ধরে না। 6:22 দিকে একজনের ফোন ধরে রিসিভ করে বলতেছে যিনি এই ফোন যার মানে সে আপনার কি হয়? ছোট ভাই বলতেছে আমার ভাই। আপনার ওই ছেলে বলতেছে আপনার আপন বড় ভাই? বলতেছে হ্যাঁ ভাই আমার আপন বড় ভাই। কি হয়েছে ভাই? ওর তখন একটু মনে ভয় ছিল যে আন্দোলনে ভাইয়ার কিছু হলো কিনা। বলে ভাই আমার আপন বড় ভাই কি হয়েছে ভাই? বলে উনি কোমরে গুলি খেয়েছে, ওনাকে সম্ভবত ঢাকা মেডিকেল নিচ্ছে, আপনারা ওইখানেই যোগাযোগ করেন, ফোনের চিন্তা করবেন না, ফোন আমি পাঠিয়ে দিব। আমার ভাই উত্তেজিত বলতেছে ভাই ভাইয়ের কি ব্লাড বের হয়েছে? মানে ও ভাবছে চিটা বুলেট কিনা। বলো ভাই আপনি ওইখানেই যোগাযোগ করেন, দেখলাম যে উনি আহত।
তো ও আবার আমাকে ফিস করে বলতেছে, ভাই আপু তাড়াতাড়ি ঢাকা মেডিকেল চলো, ভাইয়া গুলি খাইছে। শুনে আর হুঁশ নেই। আমি ওইগুলো মাত্র দিয়ে আমি সাইনবোর্ড থেকে মাত্র বাসায় আসছি। এই 6টা পর্যন্ত আমি ওই সাইনবোর্ডেই ছিলাম। বাসায় আসার সাথে ড্রেসও খুলি নাই, এর মধ্যে এই খবর। ছোটো ভাইয়ের খবর শুনে আমি দৌড়ায় ও আর আমি দৌড় দিয়ে বাজারের দিকে গেলাম একটা গাড়ি ঠিক করার জন্য। এর মধ্যে বাবার কানেও চলে আসছে যে শারমিন আপু আর আলামিন ভাইয়া দৌড়ায় রাস্তার দিকে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। বাবা বলতেছে, এর মধ্যে আমাদের ফোন দিচ্ছে বাবা। আমি আর ফোন রিসিভ করি নাই। ছোটো ভাই ফোন রিসিভ করে বলতেছে, কি হয়েছে বলো। বলতেছে তোমার ভাই কই। বলতেছে দেখো এলাকায় আছে। তখনও বাবাকে বলি নাই যে ওগুলি বিদ্ধ। বাবা এইটা শুনে ওকে ফোন দিছে, ওর নাম্বার, আমার ভাইয়ের নাম্বারে ফোন দিছে। ভাইয়ের নাম্বারে ফোনটা রিসিভ করে ওই ছেলে বাবার কথা তো বুঝতে পারেনি, জিজ্ঞাসা করছে আপনার কি হয়। বাবা বলছে আমার ছেলে, বাবাকে বলে দিচ্ছে যে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, তাকে ঢাকা মেডিকেল নিছে। তখন তো বাবার হুঁশ নেই, আমার বাবা গেটের সামনেই পড়ে গেছে। বাবাকে ধরাধরি করে আনছে, ঘরে ফ্যামিলিতে জানাজানি হয়ে গেছে। তো আমি ঢাকা মেডিকেল যাই, খোঁজাখুঁজি করতে থাকি। তখন তো গাড়িও ছিল না, অনেক কষ্টে যাই আমি। আমার অ্যাম্বুলেন্স মানে ফোন দিছি, অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলতেছে, অফিসের আর কি, বলতেছে আপু এখন তো যাওয়া যাবে না, অ্যাম্বুলেন্স বাইট করা যাবে না, খুব অবস্থা খারাপ। তো আমি সিএনজিওয়ালাকে বলছি আপনার যা লাগে যত লাগে নেবেন, তারপর আমাদের একটু কাইন্ডলি ঢাকা মেডিকেল পৌঁছায় দেন। ঢাকা মেডিকেল গেলাম, যাওয়ার পর 2টা স্টুডেন্ট খুব হেল্প করতেছিল যে আপু কাজলা থেকে 5 জন আসছে, 5 জনের মধ্যে 1 জন মৃত, 4 জন আহত। এখন আসলে মৃত ব্যক্তিটা যে আমার ভাই, আমি তো ওটা কল্পনাও করি নাই। সবসময় ব্রেনের পুরোটা রাস্তায় চিন্তা করছি ভাই আহত হলে সমস্যা নেই, যত টাকা লাগুক যেভাবে লাগুক ভাইকে চিকিৎসা করাবো। ছোট ভাই বলতেছে মনে হয় কিছু হয় নাই, ছিটা বুলেট লাগছে মনে হয়। তো মানে ওর আর আমার কথাগুলো এরকম ছিল, মানে ভেঙে পড়ি নাই। যাওয়ার সিএনজিতে শুধু কথা বলতেছিলাম, কিন্তু একটা সাহস ছিল যে ভাইয়ের কিছু হয়নি, ফিরিয়ে বাসায় নিয়ে আসবো, বাবা মাকে দিতে পারবো, ভাইকে নিয়ে আসতে পারবো। তো ওই মুহূর্তে আমি ইমার্জেন্সি গেটের সামনে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আমি একটু দাঁড়াইছি, ছোট ভাই দৌড়াইতেছে। তো এর মধ্যে আমার কাছে একটা ফোন আসে যে আপু, ছোট ভাইয়ের মানে ফ্রেন্ড, ও আমাকে ফোন দিছে, আপু তুমি বাসায় আসো। বলতেছি কেন? বলতেছে বাসায় আসতে বলছে, আসো। তুমি বলতেছি কেন? বলতেছে জুয়েল ভাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেছে। মানে আমি আর খুঁজে পাইনি ভাইকে, ওই মুহূর্তে ওকে নিয়ে যাচ্ছে। এই কথা শোনার সাথে সাথে আসলে বুঝতে আর বাকি রইল না যে কি হয়েছে আমার ভাইয়ের। তখন আমি জোরে চিৎকার করে এখানে মোবাইল টোবাইল ফেলে পড়ে যাই। তো তখনই কিছু নিউজ রিপোর্টাররা আমাদের কাছে আসে। তো আমার তো আর কথা বলার মতো শক্তি ছিল না, জোরে জোরে চিৎকার করতে থাকি। তো আমি শুধু একটাই বলতেছিলাম, এই হাতে এত মানুষের রক্ত ঝরছে, এত মানুষের, আমার হসপিটালে আমি দেখছি যে স্বৈরাচারিতার মানে উদাহরণ কি আর কত প্রকার হতে পারে, আর সেটা যে আসলে আমি আমার ভাইয়ের রক্ত নিজের হাতে দেখব, এটা কখনো কল্পনা করিনি। আমার হসপিটাল থেকে যখন সবাই আসছে, সবাইকে একটাই বলছি, আপু তুমি তো দেখছো আমি সবার জন্য কি করছি, সবার মানে চেষ্টা করছি যে সবাই এর জন্য দোয়া করছি সবাই বেঁচে যাক, কিন্তু আল্লাহ তাআলা আমার ভাইটাকে নিয়ে গেল। তখন শুধু এই কথাটাই ছিল যে ওর 2টা বাচ্চার দিকেও কি তাকালো না? একটার বয়স অনলি 7 মাস, আরেকটার বয়স 3.5 বছর। এই বাচ্চাদের দিকেও কি আল্লাহর মুখ তুললো না? ও গেল 4 তারিখ, 2 তারিখে গিয়েছিল সাময়িকের জন্য, চলে আসছিল 4 তারিখে গেল, মানে এই 2 বারই ও গেছে, ও আর যায়নি। 2 তারিখে একবার গেল, ওই যে আম্মুর কথা শোনার পরেও তারপর গেছে, রাগ করে বের হয়ে গেছিল। আর 4 তারিখে গেল। এই 4 তারিখে ফিরে মানে 4:30টায় গেল। আমার মনে হয় 4টা মানে 3 থেকে 18-র মধ্যে তার গুলি। সে আর ফোনের মধ্যে কোনো কথা নাই, তার রেকর্ড নাই ফোনে, তার কথা শেষ ওই ফোনের। আমরা সব ফেরত পেয়েছি, ফোনের কথাগুলো এখনও শুনি, রেকর্ডগুলো। মনে হয় যে কত সুন্দর বয়স। বলতেছে ফ্রেন্ডের সাথে বলতেছিল এখানের অবস্থা খুব খারাপ, টিয়ার শেল, বুলেট ছুটতেছে। ওর ফ্রেন্ড বলতেছে তুই কোথায়? কয় ভাই দৌড়াইতেছি, দেখি মানে তার ফ্রেন্ডের সাথে কথা, দেখি বের হয়ে আসবো, অবস্থা ভালো না এখানের। আমার ভাই আর বের হয়ে আসতে পারেনি। অনেক ধন্যবাদ স্মৃতিগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য। আশিকুর রহমান জিম, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। আপনার জড়িয়ে পড়াটা কবে থেকে, এবং এই যে এত ত্যাগ, এত মানুষের জীবনের বিনিময়ে যে মুক্তি, তার পেছনের গল্পগুলো আরেকটু যদি শুনতাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমার বিশেষ একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি ছাত্রলীগ করতাম।
তো ওই সময়ে আমি প্রথম যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি। যখন আমাদের এটা সংস্কারের আলাপ আসে এবং কোটা যে হচ্ছে ব্যবস্থাটা পুনরায় আবার ফেরত আসতেছে, তখন ওই সময় আমি ফেসবুকের পোস্ট দিছিলাম যে এটা তো হচ্ছে আমাদের ছাত্রদের আসলে দাবি ছিল না যে কোটাটা আবার ফিরে আসবে। তো আমি ওই সময় লিখছিলাম যে হচ্ছে আমি মনে করি যে আমাদের ছাত্রলীগ এটা নেতৃত্ব দিবে, যে তারা আসলে কোটাটা চায় না। তো ব্যাপারটা এমন হয়েছিল যে হচ্ছে আমরা শুরু থেকেই আমি মানে এই আন্দোলনের সাথে ছিলাম এবং আমি সমন্বয়ক হিসেবে ছিলাম। তো আমরা হলগুলোতে, আমি সূর্য সেন হলে আবাসিক শিক্ষার্থী ছিলাম, তো আমরা হলগুলোতে সবসময় চেষ্টা করতাম সবাইকে হচ্ছে নিয়ে আর কি আন্দোলনে যোগ দিতে। তো আমরা ছাত্রলীগের রাজনীতি করলেও আমাদের হচ্ছে ক্ষোভ ছিল, কারণ আমরা আসলে সব কিছু বাধ্য হয়ে আমাদের করতে হয়েছে। আমাদের ক্ষোভ ছিল একদম শুরু থেকেই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম চান্স পাওয়ার পর আসলে হলে যখন এসে উঠি, তখন দেখা যায় যে 10 ফিট বাই 12 ফিটের একটা রুম, সেই একটা রুমে আমরা প্রায় 32 জন ছিলাম। মানে একটা রুমে প্রায় 32 জন মানুষ আমরা, মানে এক কাঁধে নিয়ে যদি আমরা শুয়ে পড়ি, মানে সকালবেলা ওইভাবে উঠতে হয়, এরকম ছিল। মানে প্রচুর নির্যাতন হতো। তারপর এমন সিস্টেম ছিল তাদের, তারা হচ্ছে সপ্তাহে 6 দিন তাদের গেস্ট রুম করতে হতো। এত প্রোগ্রাম করতে হতোই, সপ্তাহে 6 দিন করতে হতো গেস্ট রুম। গেস্ট রুম ছিল আবার 2 ভাগে বিভক্ত। একটাকে বলতো তারা মিনি গেস্ট রুম, আর একটাকে বলতো বিগ গেস্ট রুম। মিনি গেস্ট রুমে যেটা হতো সেটাতে আমাদেরকে প্রচুর নির্যাতন চালানো হতো। মানে শনি সম্বুধ মিনি হতো, রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে বিগ গেস্ট রুম। মানে রবি মঙ্গল বৃহস্পতি যত সিনিয়র ছিল সবাই আসতো, আর শনি সম্বুধে ছোট একটা রুমে, ওই 10 ফিট বাই 12 ফিট একটা রুমে আমাদেরকে যেভাবে গালিগালাজ করা, যেভাবে তাদের কথা কেউ না শুনলে, যেভাবে যতভাবে করা যায়, ফেসবুকে কেউ লেখালেখি করলে তাদেরকে এভাবে করতো। তা আমাদের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করতাম যে এগুলো থেকে কিভাবে বের হওয়া যায়, এই জায়গাগুলো থেকে আমরা আসলে কিভাবে বের হয়ে আসবো। তো একটা পর্যায়ে তো আপনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, এটা সেটা কেন? এটা আরো পরে আসতে। তো এগুলো আমাদের যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই শুরু থেকে আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটতেছিল। আমার কলেজ ছিল কারমাইকেল কলেজ। তো আমাদের কলেজের প্রায় 6 জন শিক্ষার্থী আমরা সুজেশন হলেই আমরা অ্যাটাচ পড়ছিলাম আর কি। তো এমন হয়েছে যে ফার্স্ট ইয়ারে থাকতে আমার এক বন্ধুরে, মানে ছাত্রলীগের যারা সিনিয়র ছিল, কলার ধরে এরকম খুব পিটাইছে। তো ওই সময় আমরা আর কি বের হয়ে গেছিলাম সবাই হল থেকে। প্রায় আমরা হলে আমাদের গ্রুপ ছিল, তো ওই সময় প্রায় আমাদের গ্রুপে প্রায় 82 জন ছিলাম আমরা। তো 82 জন আমি সবাই নিয়ে আমরা বের হয়ে গেছি যে কেন মারতে, কেন গায়ে হাত তুলতে। মানে আমরা প্রতিবাদ করছিলাম ওই জায়গা থেকে। তো পরে তারা আমাদের কাছে ক্ষমা চাইছে, মাপ চাওয়ার পর আমরা ঠিক আছে, ওকে ডান। একটু জুলাইয়ের সময়টা চলে আসতে চাই। আমি, তখন কেন মনে হলো যে ছাত্রলীগ থেকে বেরিয়ে আসাটা এটা আমি যাচ্ছি। তো এই যে ক্ষোভগুলো ছিল, প্রথমে যখন আসলাম, তারপর যখন আমাদের উপর মারতেছিল, আমাদেরকে গেস্ট রুম করা হচ্ছে, গেস্ট রুমের পরে এমন হতো যে আমাদেরকে রাতে বের করে দিত। আমাদের প্রায় 11টা থেকে 12টা গেস্ট রুম হতো, দেন বের করে দিত। আমাদের হলে আসতে হতো 3টার সময়, মানে 3টা বা 4টার দিকে। আমাদের রুমে তালা দেওয়া থাকতো। এগুলো প্রেক্ষাপট তৈরি করছে আমাদের জন্য। যখন জুলাইটা আসলো, তখন আমি আমাদের হলে সিনিয়র যারা ছিল তারা আসলে অনেক ভয় পেত আর কি। কারণ অনেকেই ভাবতেছিল যে আসলে সরকার পতন হবে কিনা, বা আসলে তখন তো এইটা সরকার পতন কোনো আলাপই ছিল না যে আন্দোলন সফল হবে কিনা। সফল না হলে ছাত্রলীগের যারা ছিল তারা লিস্ট করতেছিল যে কারা কারা যায়, কারা কারা সামনে থেকে নেতৃত্ব দেয়, তারা লিস্ট করতেছিল সবার। তো ওই জন্য সিনিয়র যারা ছিল তারা আসলে কেউ সামনে এসে দাঁড়ায় নেই, বা হলগুলোতে যে সবাই একটু কানেক্ট করবে সেটা কেউ করে নেই। তা আমরা 20-21 সেশনে যারা ছিলাম, ওই সময় 3rd ইয়ার ছিলাম আমরা, তো তারা সবাইরই একটু চেষ্টা করতেছি বলা যে না ঠিক আছে। তো আমরা এরকম এমন হয়েছে যে প্রথম দিন হয়েছে যে হচ্ছে মানে প্রথম দিকে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সবাই যাইতাম, মানে আলাদা আলাদাভাবে সবাই। তো কিছুদিন যাওয়ার পর যখন আন্দোলনের মোটামুটি আমাদের হচ্ছে একটু আসতেছে, তখন আমরা কি করছি, হলগুলোতে আমরা ব্যানার করতাম। হলগুলোতে আমরা টাকা উঠাই ভাইদের কাছে টাকা উঠে সবার কাছে ব্যানার করছি। তো এমন হয়েছে সেই দিন হচ্ছে আমরা বের হচ্ছিলাম, আমাদের হল গেটে তালা দেওয়া হয়েছে। তালা দিয়ে আমাদের হচ্ছে আমরা যে মিছিল নিয়ে যাচ্ছিলাম, আমরা 20-21 সেশনে 4 জন সামনে ছিলাম, সিনিয়র কেউ ছিল না, সিনিয়র সব পেছনে ছিল। তারা আমাদেরকে সহযোগিতা করছে, ঠিক আছে তোমরা সামনে যাও, আমরা আছি। কিন্তু তারা সামনে কেউ ছিল না। তো আমরা বের হচ্ছিলাম হল থেকে মিছিল বের করে। তো এমন হয়েছে হল গেটে তারা তালা দিচ্ছে এবং 13-14 জন হলে ক্যান্ডিডেট ছিল ওই সময়। তারা এমন হয়েছে যে আমি সামনে ছিলাম এবং আমাকে তারা আগে থেকে খুব ভালোভাবে চিনতো। তাদের ছাত্রলীগের যে মানে তারা যে কাজগুলো করতো সবসময় আমি বিরোধিতা করতাম, তাদের রাজনীতি করলেও আমি বিরোধিতা করতাম। গেস্ট রুমে গেলে আমাকে বলতো তুমি এর বিপক্ষে বলো, মানে সবসময় আমার জায়গাতে আমি কথা বলতাম তাদের বিপক্ষে। তারা কিছু মনে করতো না ওই সময়। তো তারা মনে করছে যে এই আন্দোলন মনে হয় হল থেকে আমি লিড দিচ্ছি। তো এমন হয়েছে যখন আমরা সামনে ছিলাম, আমার মানে চর মারতে ধরতে, সামনে আটকে আমাদের চর মারতে ধরতে। তো আরেক ভাই ছিল মানে সামাও হাতটা সরাই দিছে, মানে চর আমার গায়ে লাগে নাই। তো
এগুলো ছিল যখন আমাদের আটকাই দিল, আমরা আর বের হইতে পারলাম না। ওই সময় আমরা হচ্ছে ফোন দিই, তখন আমাদের হচ্ছে সেন্ট্রালেই আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমাদের মিছিল হচ্ছিল ওই সময়। তো ওই সময় আমরা বলি যে হচ্ছে আমাদেরকে সূর্য সেনারা আটকানো হয়েছে, তখন ভাইয়েরা এসে আমাদেরকে বের করে নিয়েছে। তো ব্যাপারটা ছিল এমন যে হচ্ছে এই দীর্ঘদিনের যে নির্যাতন আমাদের ওপর, যে তাদের যে নির্যাতনের ব্যাপারগুলো ছিল, তো এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা যৌক্তিক একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে আসলে আমরা আমাদের যে ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাদের যে দাবি দেওয়া ছিল যে মেধার ভিত্তিতে সবসময় নিয়োগ হবে, সেটাই ছিল। সেটা যদি আবার কোটা পদ্ধতিতে চলে আসে, তাহলে আমরা যে আসলে এত কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, পড়াশোনা করতেছি, আমাদের বাবা মা যে এত স্বপ্ন, সেই স্বপ্নগুলো হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো না। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে এদের সাথে থেকে আসলে লাভ নেই। আমাদের মনে হচ্ছে যে আসলে ছাত্রলীগের সাথে আসলে থেকে আসলে কোনোভাবে লাভ নেই। আমার মনে হয়েছে যে এখান থেকে বের হয়ে আসা দরকার। তো ওই সময় আমি মনে করছি যে পদত্যাগ করা দরকার। আমার পদত্যাগ ছিল 14 জুলাই 3:30টার দিকে। তো ক্যাম্পাসে মনে হয় আমি প্রথম পদত্যাগ করছি, মনে হয় না আমি প্রথম পদত্যাগ করছি। আমার দেখা দেখি এমন হয়েছে, মোটামুটি পুরো ক্যাম্পাসে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং এমন হয়েছে আমাদের হলে যে যারা ছাত্রলীগ করতো তারা সবাই গ্রুপ থেকে লিভ নেওয়া শুরু করছে, যে না তারা কেউ করবে না। এবং ওই সময় আমার পদত্যাগের পরপরই জসিমউদ্দিন হল, তারপর হচ্ছে জিয়া হল, তারপর হচ্ছে শহীদুল্লাহ হল থেকে শুরু করে অনেকেই পদত্যাগ শুরু করছে। এবং যখন 15 তারিখে যখন আমারে 14 তারিখে পদত্যাগ করার পর 15 তারিখে যখন ভিসি চত্বরে 2টা বাসে চিপায় আর কি আমি পড়ছিলাম, ওখানে যখন আমার আরিফ, ছাত্রলীগের আমাদের হলে স্বর্ণের রাজনীতি করতো আরিফ নাম, ও যখন আমার পিটানো শুরু করে, এবং যখন আমি ওখান থেকে প্রায় ভিসি চত্বর থেকে প্রায় আমাদের উদয়ন স্কুল পর্যন্ত প্রায় মার খেতে খেতে যাই পুরো রাস্তাটা, অবস্থা এমন হয়েছিল একজন পরে হচ্ছে উঠতে পারতেছিলাম, হাঁটতে পারতেছিলাম না। এমন হয়েছে যে আমি হচ্ছে ওই পাশে সলিমুল্লাহ হলে গেটটা একটা ছিল, ও টোপকে সামা ওই পাশে পড়ছি আমি। পরে ওই হলের এক ভাইকে কল দিয়ে পরে আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সাথে ছিল হাবিবুর, আমার এক ফ্রেন্ড ছিল, ও নিয়ে গেছিলো। তো ব্যাপারটা এমন ছিল যে যখন আমার মার্চতে ছাত্রলীগতে পদত্যাগ করার কারণে মার্চতে, তখন আমাদের যারা ছিল ক্যাম্পাসে মোটামুটি সবাই পদত্যাগ করা শুরু করে, বের হওয়া শুরু করে। আর আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যে গত 15-16 বছর ধরে হাসিনা যে ক্ষমতায় টিকে ছিল, এটা সব থেকে বড় সাপোর্ট হিসেবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। তো সেই জায়গা থেকে আসলে যখন আমি বের হয়েছি, যখন মোটামুটি ক্যাম্পাসে সবাই জানে যে হচ্ছে একটা ছেলে ছাত্রলীগতে পদত্যাগ করছে, 18তে কোটা আন্দোলন হয়েছিল, সেই সময় ছাত্রলীগতে পদত্যাগ করার মতো সাহস আসলে কেউ করে নাই। আমাকে অনেক সময় জিজ্ঞেস করছে তোমার আসলে কি মনে করে তুমি বের হয়ে আসতো। তো আমি মনে করছি যে আসলে তারা একটা যৌক্তিক একটা ব্যাপার, সেই জায়গায় যারা থাকতে পারতেছেন তাদের সাথে আসলে থেকে আসলে কোনো লাভ নেই। সেই জায়গা থেকে আমি আসলে বের হয়ে আসছি, এবং ওখান থেকে আসলে শুরু মোটামুটি ওই সময় থেকে ছাত্রলীগে যারা ছিল সবাই বের হয়ে আসতে আর কি। অনেক ধন্যবাদ। নূর হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে বিভিন্নভাবে মানুষ আসলে এই আন্দোলনে জড়িয়ে পড়েছেন, আপনার কোন পর্যায়ে এসে মনে হলো যে আসলে এখানে জড়িয়ে পড়া ছাড়া বা উঠে দাঁড়ানো ছাড়া, প্রতিবাদ করা ছাড়া আসলে কোনো রাস্তা খোলা নেই আমাদের সামনে? ধন্যবাদ। আসলে প্রকৃতপক্ষে আমি যে বিষয়গুলো বলবো সেটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। আসলে এই আন্দোলনটা মূলত শুরু হয়েছিল ছোট একটা বিষয় নিয়ে। ছোট বিষয়টা কি ছিল? একটা যৌক্তিক দাবি ছিল যে সরকারি চাকরিতে কোটার যে পন্থাটা, এটা বাতিল হয়েছিল। বাতিল হওয়ার পর পুনরায় এটা কেন আবার হইলো, একটা যৌক্তিক দাবি ছিল। তা এই যৌক্তিক দাবিটা ছিল স্বাভাবিকভাবে, এটা যার যার অবস্থান, বিশেষ করে ঢাকা ভার্সিটি থেকে এটা স্টার্ট হইতেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এই সামান্য দাবিটাকে ফ্যাসিস্ট হাসিনা, সে তার দাম্ভিকতা আর অহমিকার কারণে সে যেহেতু এটা বলে ফেলছে, এটা বাস্তবায়ন করতে হবে। কারণ তার চিন্তা চেতনায় ছিল এই বিষয়গুলো, আমি যেটা বলবো সেটাই আইন, আমি যেটা বলবো সেটাই বাংলাদেশে পালন করতে হবে। বিষয়টা এরকম ছিল। মূলত এটা আস্তে আস্তে যখন 16 জুলাই যখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আবু সাইদকে যখন শহীদ করা হয়, তখন মাথার ভিতরে একটা বিষয় ঘুরতেছিল যে একটা স্বাধীন দেশে একটা স্বাধীনভাবে একটা মানুষ তার মত প্রকাশ করবে। আমার মতের সাথে অন্যের মতের পার্থক্য থাকতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। স্বাধীন দেশে স্বাধীনভাবে মত প্রকাশ করবে, এটা সবার নাগরিক অধিকার। তো তাকে কেন শহীদ করা হলো? একটা জেদ কাজ করা শুরু করলো যে এইভাবে একটা দেশে হয়, এটা হয় নাকি, এটা আমার দেশ নাকি, আমি আমার মত প্রকাশ করবো, এই কারণে কি আমাকে আমাদের টাকা কিনে বুলেট দিয়ে মেরে ফেলতে হবে? একটা ক্ষোভ শুরু করলো। দ্বিতীয়ত, এই যে আওয়ামী লীগের যেই আচরণগুলো, ছাত্রলীগের প্লাস যুবলীগের যে আচরণগুলো, মানে তারা এই দেশের নাগরিক, আমরা ভাসমান একটা জনবল, আমরা ভাসমান দেশে আসছি, আমাদের যেমনই খুশি সামনে ওনারা চালাবে, আমাদের এটা মেনে নিতে হবে। এই বিষয়গুলো আস্তে আস্তে ক্ষোভের প্রকাশ, বড় ধরনের ক্ষোভ তৈরি করতে থাকে। আর সবচেয়ে বড় ক্ষোভ মানে আমাদের যখন এই বড় আকারে যখন আমরা এই চিন্তা করছি যে যখন ওই গণভবনে, সম্ভবত এটা
চোদ্দো বা 15 তারিখের মধ্যে ওই যে গণভবনে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেদিন প্রেস কনফারেন্স করলো, প্রেস কনফারেন্সে প্রভাস আমিন একজন সাংবাদিক আর ফারজানা রূপা যখন প্রশ্ন উত্তর পর্বে একটা পর্যায়ে যখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলো, কোটা প্রসঙ্গে যখন প্রশ্ন করা হলো, তখন প্রধানমন্ত্রী কি বলল, উনি দেশের প্রধানমন্ত্রী, ওনার কথার ধরন যদি এরকম টাইপের হয় তাহলে উনি দেশ পরিচালনা করবেন কিভাবে? এতটুকু বুদ্ধিমত্তা, এতটুকু উপস্থিত বুদ্ধি কি তার ছিল না? সে বলল কি, সে বলল যে মুক্তিযুদ্ধের সন্তানেরা পাবে না তাহলে কি রাজাকারের বাচ্চারা পাবে? এই কথাটা যখন শোনা হয়েছে তখন আর আমার বিশেষ করে হিতে জ্ঞান ছিল না যে না এটা তো কিভাবে হবে, কোটা নিয়ে বললে কি আমরা রাজাকারের হয়ে গেলাম? তখনই এরকম আচরণ মানে সব জায়গা থেকে আন্দোলন শুরু হলো, সবাই যার যার মত প্রকাশ করলো। আমার আন্দোলনে যাওয়ার মূল কারণ ছিল যে একটা যে মানে আমরা আমাদের মত প্রকাশ করব যৌক্তিক দাবি নিয়ে আমরা অগ্রসর হইতেছি, এর মধ্যে কেন আমাদের এরকম অত্যাচার করা হলো? এটা নিয়ে আমি মূলত আহত হয়ে 18 জুলাই মিরপুর 2-এর এইখানে যখন আহত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে ওইখানে বিইপি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, এমএসটি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, আমরা ওইখানে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতেছিলাম। হঠাৎ করে আমাদের একটা ইনফরমেশন আসে যে মিরপুর থানার সামনে আমাদেরই এক সহযোদ্ধা ভাইকে ওইখানে অত্যাচার করতেছে। তো আমরা এইখান থেকে অগ্রসর হয়ে মিরপুর 2 নম্বর থানার সামনে যাই। থানার সামনে যাওয়ার পরে ওইখানে পূর্ণিমা রেস্টুরেন্ট আছে, 2 নম্বর থানার ওইখানে একটা রেস্টুরেন্ট আছে পূর্ণিমা রেস্টুরেন্ট। ওইখানে মানে তৎকালীন ফ্যাসিস্টের যারা সহযোগী সংগঠনের লোক ছিল, আমার দেখা এরকম বড় বড় অস্ত্র পাম্প শুটার নিয়ে ওইখানে দাঁড়ায় ছিল। মানে ওনারা যে কীভাবে গুলি করছে আমাদের উপরে এটা বলে আসলে বিশ্লেষণ করা সম্ভব না। ওই পরিস্থিতির কথা যদি আমরা ভাবি আমরা ট্রমাটাইজ হয়ে যাই। বৃষ্টির মতো করে গুলি করতেছিল। আমরা যে একটা দেশের মানুষ, দেশে বসবাস করব, আপনিও তো একটা বিবৃতি দিয়েছিলেন যে এই গুলি বন্ধ করার জন্য, যে অন্তত গুলিটা যেন বন্ধ করা হয়। গুলি করতেছে, কোথা থেকে গুলি আসতেছে, কি হইতেছে কিছু বুঝতেছি না, কার হাতে লাগতেছে, কেরো মাথায় লাগতেছে, কেরো পায়ে লাগতেছে। আমাদের চিন্তা চেতনা একটাই ছিল যে আমরা এই দেশে আমরা আমাদের শহীদ ভাইদের সাথে গাদ্দারি করবো না। এক ভাইও বলছিল মানুষকে এভাবে মারা হইতেছিল, মনে হইতেছে যে পশু মারতেছে, কোনো ফিল্মের ছুটি হইতেছে। এগুলো দেখি কোনো হিতাহিত জ্ঞান ছিল না। ভাবছি যে হয় এখান থেকে শহীদ হয়ে যাবো, তাহলে ফ্যাসিস্টের পত্র ঘটায় যাব। ছোট ছোট বাচ্চাকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মারা হইতেছিল। কোনো স্বাভাবিক মানুষ, কোনো সুস্থ শিক্ষিত মানুষ এগুলো সহ্য করতে পারবে না। চিন্তা একটাই ছিল, এই দেশে মত প্রকাশ করতেই হবে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি বাংলাদেশকে আর মানুষ আর্মিতে সার্ভিস দেবো। বাংলাদেশ নিয়ে আমার সবসময় চিন্তা ছিল। ফেসবুকে পোস্ট করতাম, আমার চাইল্ডহুড ফ্রেন্ডরা বলতো তুই এগুলো পোস্ট করিস না, এগুলো এভাবে পোস্ট করিস না, এগুলো যদি দেখে তাহলে তোর সমস্যা হবে, এগুলো বলতো আমার ছোটবেলা থেকে বলতে যখন আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম যে ভারত বিরোধী কথা বলার জন্য কেন কাকে যেন শহীদ করা হলো বুয়েটের, হ্যাঁ ওই বিষয়টা আমাকে বেশি টাচ করছে। একটা মেধাবী ছাত্র বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে কিভাবে তাকে পিঠে মারা ফেলা হইলো, কোনো বিচার হইতেছে না, এই খালি একটার পর একটা নাটক হইতেছে। এগুলো সব কিছু খুবই বহিঃপ্রকাশ ঘটছে। অনেক ধন্যবাদ। মানে এই স্মৃতিগুলো আসলে খুব কষ্ট দেয় আমি জানি, তারপরেও যেহেতু আমাদের দর্শকদের জন্য বললেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবারে আপনাদের কাছ থেকে একটু একটু করে শুনতে চাই আপনাদের অভিজ্ঞতাগুলো। শুরুতে নূরে এলাহি। আমি যদি প্রথমে বলতে চাই যে আজকে অনুষ্ঠানের নাম জুলাই সবার। আসলে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখনও মনে হয় 1 বছর যে বর্ষপূর্তি আমাদের যে গণ অভ্যুত্থানের, সেই জুলাইটা আসলে সবার কাছে পৌঁছায়নি। আমি বলতে চাই যদি আমার আহসানুল্লাহ ইউনিভার্সিটির কথা, তেজগাঁওতে, তা আমাদের ভার্সিটিতে যে আমরা একদম 14 তারিখ থেকে আন্দোলন শুরু করি। 14 তারিখ থেকে আমাদের ইনিশিয়াল একটা প্ল্যান হয় যে ঢাকা ভার্সিটি থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে একটি যৌক্তিক আন্দোলন, তা আমরা ইনিশিয়ালি একটা প্ল্যান করি যে আমরা কিভাবে আন্দোলন করব বা আগামীকালকে থেকে একটা আন্দোলন করা যায় কিনা ভার্সিটি থেকে সবার সাথে। মানে এখন আর বসে থাকার সময় না, আসলে এটা একটা যৌক্তিক একটা আন্দোলন। ঢাকা ভার্সিটির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা 15 তারিখ আন্দোলন শুরু করি। 15 তারিখ আমরা আমাদের ভার্সিটির সামনে হচ্ছে যে একটি ব্লকেড এবং মানববন্ধনের একটি করি, এবং সেখানে আমাদের ভার্সিটি অথরিটি আমাদেরকে বাধা দেয়। পরে হচ্ছে যে আমরা সেখানে সারাদিন ছিলাম, এবং আমাদের ভার্সিটিরও একটা ভিসি ছিল না সেই সময়, তো ভিসির একটা দাবি ছিল, যে ভিসির দাবি। তো ওই সময় একটা আন্দোলন, মানে আমাদের মধ্যে একটা সমস্যা হয় যে আমরা কোন দিকে যাব আসলে। যখন 15 তারিখ যখন আন্দোলনটা 15 তারিখ যখন আমরা বিকালবেলা এসে দেখি আন্দোলন শেষ করে, যখন দেখি যে ঢাকা ভার্সিটিতে হামলা করেছে ফ্যাসিস্ট হাসিনার বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তখন আমরা হচ্ছে যে সিদ্ধান্ত নেই না এখন আর অন্য কোনো কিছু সময় না, আমরা 16 তারিখ থেকে একদম আমাদের
আমাদের কোটা আন্দোলনের দিকেই যাব আমরা। 16 তারিখ থেকে একটি মানে এটা আসলে কল্পনা বাইরে ছিল যে আমাদের ভার্সিটিতে অনেক মানুষ পুরো প্লাজা মানে মানে পুরো প্লাজার কানায় কানায় পূর্ণ ছিল। তো আমরা একটা বিশাল মিছিল নিয়ে সেই সময় তেজগাঁও 7 রাস্তা থেকে শুরু করে 7 রাস্তা এবং মহাখালী যে ব্লকেট নাবিস্কর ওই জায়গাটাতে, সেখানে আমরা ব্লকেট কর্মসূচি পালন করি। এবং 16 তারিখ সেই বিশাল মিছিল যাওয়ার সময় আমরা শুনি যে আমাদের সাউথ ইস্টের ভাইদেরকে ছাত্রলীগের এই সন্ত্রাসী বাহিনীরা অ্যাটাক করেছে। তো সেই সময়েই আমরা সেই জায়গায় আমরা এন্ট্রি নেই। তা আমাদের বিশাল একটি আমাদের অস্ত্রের যারা আমার সহপাঠী, বড় ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোন, সবাই মিলে আমরা আন্দোলনে যাই এবং মিছিলে যাই। এবং ছাত্রলীগ সেই সময় পিছু হটে এবং আমরা সেই সময় পুরোটা সময় ছিলাম সেই জায়গায় এবং সারাদিনে সেই ছাত্রলীগ সেখানে সুবিধা করতে পারেনি। এবং 16 তারিখ বিকালবেলা আমরা যখন দেখি যে আবু সাইদকে হত্যা করা হয়েছে রংপুরে গুলি করে ফ্যাসিস্ট হাসিনা সে পুলিশ লীগ, তখন আমরা হচ্ছে যে তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নিই যে আমাদের কর্মসূচি করি যে 16 তারিখ হচ্ছে আমরা একটা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চালু করি। এবং সেই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি সেটা আমরা 17 তারিখ রাতে, আমার যতদূর মনে পড়ে 17 তারিখ রাতে আমরা সেই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি এবং 17 তারিখ আমরা ভার্সিটিতে আন্দোলন চালিয়ে যাই। এবং 18 তারিখ যখন প্রাইভেট ভার্সিটি সবাই যখন আন্দোলনে নামে, বিশাল একটি আমাদের অস্ত্রের সবাই সেই 7 রাস্তা এবং মহাখালী কিন্তু ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যদি বলেন সেখানে আমরা যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সে একাত্মতা ঘোষণা করে আমরা মহাখালী ব্লকেট করি। সেখানে পুলিশ বাহিনী আমাদেরকে মানে পুলিশ ছাত্রলীগ সহ বিভিন্নভাবে আমাদেরকে হামলা করেছে এবং আমাদের অনেক সহপাঠী এবং অনেক যারা টিয়ার শেল থেকে শুরু করে টিয়ার শেলে আঘাত লাগে, অনেকের গুলি লাগে এবং 4-5 জন সেখানে আহত হয়। এবং আমাদের ভার্সিটিতেও আমাদের সেদিন আসলে ভার্সিটি অথরিটিকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছে এবং আমাদের যে মেডিকেল টিম তারাও বিভিন্নভাবে সাহায্য করেছে। এবং আমি যদি বলতে চাই যে অনেকে আসলে আহত হয়েছিল ওই সময়, যে অনেকে চোখে এখনো তারা এক চোখে তাদের মানে এক চোখে চলে গেছে, দৃষ্টি হারিয়েছে সেই সময়। এবং 2 আগস্ট 3 আগস্টের ঘটনা যদি বলি, সেই সময় 2 আগস্টে আমাদের একটি গায়েবানা জানাজা আমরা বলি, একটু শর্ট করেই বলি, মাঝখানে আর আমি ঘটনাগুলো বলবো না, এটা সবাই আমরা জানি যে 2 আগস্টে মানে সবচেয়ে যেটা আমাদের এখনও গায়ে কাটা দেয় যেই ঘটনাটা, সেটা হচ্ছে যে 2 আগস্ট আমরা একটি গায়েবানা জানাজার আয়োজন করি ভার্সিটিতে, আমার যতদূর মনে পড়ে। সেখানে মুসলিম ছাত্ররা যেমন ছিল এবং হিন্দু যারা ছাত্র ছিল তারাও সেই গায়েবানা জানা যায়, তারা হচ্ছে যে গার্ড দেয় যাতে কেউ হচ্ছে যে আক্রমণ করতে, একেবারে সব ধরনের সব স্তরের মানুষের অংশগ্রহণই বোঝা ছিল। আসলে সময় আমাদের খুব সংক্ষিপ্ত হয়ে এসেছে। মাহমুদুল হাসানের কাছ থেকে যদি শুনি আপনার অভিজ্ঞতা খানিকটা। অবস্থান হচ্ছে তিব্বত, বিজয়সরণী, মহাখালী, নাবিস্কো। বিশেষ করে নাবিস্কো আর মহাখালীর ওই জায়গাটা ছিল খুবই ক্রিটিক্যাল। মহাখালীর এমন একটা অবস্থা ছিল, ওইখানে হচ্ছে মানে বোম ব্লাস্টিং করতেছিল, সাথে সম্ভবত ইট ছিল। আমার পিছনে একটা মেয়ে এসে দাঁড়াইছে আমাকে ধরে, আমার সামনে আমার মামা ছিল, ওর ইটের যে কণা বোমেরিয়া এখানে এসে লাগছে ওর চোখের এই জায়গায়। মানে এমন অবস্থা, টিয়ার শেল মারতেছে, পুলিশ গুলি করতেছে, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকটা মানুষ ছিল, আশেপাশের মানুষজনও ছিল, এমনকি বাস ড্রাইভাররা পর্যন্ত নেমে এসেছিল। সাধারণ মানুষরা কবে থেকে আসলে ছাত্রদের সাথে এসে যোগ দেওয়া শুরু করলেন? সাধারণ মানুষরা হচ্ছে প্রথম থেকে তো ছিল না, সেকেন্ড স্টেপে যখন কারফিউর পরে তারা তখন থেকে, যখন দেয়ালে পিঠ থেকে গেছে তারা তখন থেকেই নামা শুরু করেছে। এমনকি বাড্ডা, রামপুরার অবস্থা ছিল খুবই ভয়াবহ। ওইখানে মানুষজন বাচ্চাকে গুলি করেছে, একটা আওয়ামী লীগ অফিসের সামনে, কার্যালয়ের সামনে মানুষকে মেরে ফেলে রেখে দিয়েছে, বাচ্চাকে মেরে ফেলে রেখে দিয়েছে। সারাটা দিন পড়েছিল, এমন বাজে অবস্থা ছিল ওইখানে। যে আমার ভাই ও ছিল, খুব বাজে অবস্থা ছিল ওইখানে। আপনার কাছে একটু শুনে নেব ইফতি, ওই যে ঘটনার বর্ণনাটা আমরা শুনছিলাম, এই যে মানুষকে মেরে ফেলে রাখা, এটার কারণটা কি? ভয় ধরিয়ে দেওয়ার, এবং সেটা কি কাজ করেছিল কিনা আসলে সেই সময়? বেসিক্যালি তখন কারণটা ছিল পুলিশ প্রশাসন একটা ভয় ছিল মনে, যে আমরা কি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো কি না পারবো না। কারণ বেসিক্যালি আমি একজন মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি, তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি যারা থাকে তাদের ক্ষেত্রে তখন খুবই ডিফিকাল্ট ছিল সার্ভাইভ করা। কজ এলাকায় আওয়ামী লীগ, তারপর ছাত্রলীগ, যুবলীগ যাই বলবেন সবাই আমাদের ট্র্যাক করতো, মানে আমরা এদিক থেকে ওদিকে মুভ করবো পসিবল ছিল না, খুবই ডিফিকাল্ট ছিল। তো সেই পর্যায়ে আমরা রামপুরা বাড্ডা অবস্থান নিতাম। তো আমার বাসা থেকে রামপুরা বাড্ডা বেশি ডিস্টেন্স ছিল না, তো যার কারণে আমরা মহাখালী মাঝে মধ্যে যেতাম, সাউথ ইস্ট, তারপর হচ্ছে আসলনা, একটা কি ভার্সিটি ছিল, বুটেক্স, হ্যাঁ বুটেক্স পলিটেকনিক,
আমরা সাধারণ ছাত্রছাত্রী সবার সাথে মিলে আন্দোলন করতাম। তো রামপুরা ওই দিন আমাদের থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক যে মেহেদী হাসান জুম্মন, ওনার নেতৃত্বে আমরা ওই দিন রামপুরা উপস্থিত ছিলাম, সম্ভবত 19 জুলাই, হ্যাঁ 19 জুলাইয়ের ঘটনা। তো আমরা একদম সামনের কাতারে ছিলাম, কারণ সাধারণ ছাত্রছাত্রীরা পুলিশের সাথে যে লোকালি যে মারামারি বলেন বা টিয়ার শেল বলেন বা সাউন্ড গ্রেনেড বলেন, এগুলো তারা সহ্য করতে পারতো না। মানে আমরা বিএনপির রাজনীতি করার অবস্থা আমরা এগুলো করতে করতে একটা পর্যায়ে অভ্যস্ত ছিলাম, যার কারণে আমরা এগুলো মানে আমাদের এত একটা প্রবলেম হতো না। তো ওই পর্যায়ে আমার থানার সাংগঠনিক সম্পাদক যখন আমার সামনে গুলি খেয়ে পড়ে যায়, তো আমি নিজে একটু ভয় পেয়ে গেছিলাম যে আন্দোলনকে আমি কন্টিনিউ করতে পারবো কি না পারবো। তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে না, এই পুলিশের বিরুদ্ধে আমার দাঁড়াতে হবে, কারণ আমার ভাই আমার সামনে গুলি খেয়ে পড়ে গেছে। তো এই জায়গাতে আমি তো ব্যাক করতে পারি না। তো সেম পুলিশ এমন একটা ভয় কাজ করতেছিল যে আপনাদের ওদেরকে একটা গুলি করতেছে, একটা গুলি করার পর 10 জন আরো আগে আসতেছে, কেউ কিন্তু পিছাইতেছে না, সবাই আগে আসতেছে। সেই কারণে পুলিশের সেই মুহূর্তে একটা ভয় কাজ করছে। মাহিরের কাছে একটু আসতে চাই, এই যে চোখের সামনে মানুষের মৃত্যু হচ্ছে এবং সেটা দেখার পর অন্যরা ভয় না পেয়ে উল্টো আরো এগিয়ে আসছে, এটার পেছনে আসলে কি কাজ করছিল? আসলে যখন জুলাই আন্দোলনটা হচ্ছিল তখন আমি সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, বলতে পারেন এক প্রকার মানে স্বৈরাচার পতনের উদ্দেশ্যে আমি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে। মানে যেটা বলছিলেন যে 15 আগস্ট মানে 15 জুলাইয়ের পরে যখন বিশেষ করে আবু সাইদ মারার পর মানে আমি এর আগে বাংলা ব্লকেটের নিয়ে আলোচনা হয়েছে, বাংলা ব্লকেটে ছিলাম, বাংলা ব্লকেটে করেছিলাম। আমার একদিন বাংলা ব্লকেটের এক কর্মসূচিতে আমার মনে আছে যে রাতে আমার প্রচণ্ড জ্বর, শরীর কাঁপুনি জ্বর যেটাকে বলে, সাথে গায়ে ব্যথা ছিল। তো আমি ওই জ্বর নিয়ে আমি বাসা থেকে, আমার বাসা ছিল আপনার সাইদাবাদ এলাকায়, বাসা থেকে আমি হেঁটে হেঁটে শাহবাগ গিয়েছি, শাহবাগে গিয়ে বাংলা ব্লকেটে অংশগ্রহণ করেছি। ওইখানেই আমি প্রথম দেখতে পারি যে ছাত্রদলের যে সক্রিয় অংশগ্রহণগুলো ছিল। আমাকে এমনকি আপনার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান একদিন দুপুরে ভাতও খাইয়েছিলেন। তো তারপর আন্দোলন চললো, আমি খুবই সংক্ষিপ্ত করছি আমার বক্তব্য। আন্দোলন চললো, তো আবু সাইদের মৃত্যুর পর আমার পরিবার জানতো যে আমি আন্দোলনগুলোতে যাচ্ছি। তার আগ পর্যন্ত আমাকে কোনো বাধা দেয়নি। আমি পরিবারের আমি বড় সন্তান। আবু সাইদের মৃত্যুর পর যখন আমার বাবা থাকে ফেনীতে আমার বাড়িতে, আমি খালামণির বাসায় থাকতাম। তো খালামণিকে এক প্রকার হুমকিয়ে দিয়েছিল বাসায় আমাকে তালা মেরে বন্ধ করে দেওয়ার জন্য। আমার মনে আছে আপনার ওই পলকের ভারসাম্যতে স্যাটেলাইটে পানির ঢুকে যাওয়ার পর ইন্টারনেট যখন শাটডাউন হয়ে যায়, তারপর আমার মনে আছে খালামণি তালা মেরে রেখেছিল, আমাকে কোনোভাবে বের হতে দিবে না। বাইরে গোলাগুলি, সাইদাবাদের একটু আগালে যাত্রাবাড়ি, শনিরাকড়া, গোলাগুলি, রাতে গোলাগুলির প্রচণ্ড আওয়াজ শোনা যেত। তো আমার খালতো ভাইদের পড়ানোর জন্য টিউটর আসতো বাসায়, বাসায় থাকতো, তখন তালা খুলতো, ওই ফাঁকে দিয়ে আমি বের হয়ে যেতাম আন্দোলনে যাওয়ার জন্য। মানে খুবই ভয়াবহ অবস্থা, আমি এক প্রকার কিয়ামত দেখেছি আমার চোখের সামনে। আমার মনে আছে যে আন্দোলনের সময় আপনার কমপ্লিট শাটডাউনের সময় তখন আমি একটা দোকানে শাটার মারা অবস্থায় কয়েকজন 3-4 জনের 4 ঘন্টা আমি বন্দি ছিলাম। বাইরে গোলাগুলির প্রচণ্ড আওয়াজ, এটা যাত্রাবাড়ির সাথেই। তো আমি আমার এই বয়সে আমি আমার কিয়ামত দেখেছি, এবং আমি যে উদ্দেশ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। প্রশ্ন হচ্ছে যে কিয়ামত দেখার পরেও ভয় লাগলো না কেন? আমি নিজেকে এর আগে পর্যন্ত আসলে সত্যি বলতে নিজেকে খুবই ভীতু প্রকৃতির মানুষ মনে করতাম। মনে করতাম যে না, আমার চেয়ে ভীতু কেউ হয় না। কিন্তু যখন দেখেছি নিজের চোখের সামনে অন্যায় হচ্ছে, একটা প্ল্যাটফর্মে আমি একটা প্ল্যাটফর্মের সাথেই এসেছি, দেখছি নিজের চোখের সামনে অন্যায় হচ্ছে, কিছুটা বুঝতেও পারছি, তখন আসলে নিজেকে আর ধরে রাখার কিছু থাকে না। অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে বাকেরের যদি আর কিছু যোগ করার থাকে তারপরে অধ্যাপক সামিনার কাছ থেকে শুনবো। শারমিন আপু তো বললেন তখন অফ দ্য রেকর্ডে যে এখানে আমাদের যে জুলাই সনদ, তারপর হচ্ছে জুলাই ঘোষণাপত্র, এটা উনি একজন শহীদের বোন। জুলাই ঘোষণাপত্র যাতে 5ই আগস্টের মধ্যে ঘোষণা করা হয়, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি, কিন্তু আমরা দেখছি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে নানা ধরনের তালবাহানা করছে। 2বার ডেট দিয়ে এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন করেনি। তো আমরা আবারও আহ্বান জানাই, আমাদের যে জুলাই শহীদ পরিবার থেকেও আহ্বান আছে, যারা আন্দোলন করেছে আন্দোলনকারীদের কাছ থেকে একই আহ্বান আছে, যাতে খুব দ্রুত এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র কার্যকর করা হয়। আর আন্দোলনের বিষয়ে তো সবার কথা শুনলাম, আসলে যেটা একদম টোটাল একটা রিডিং যেটা আর কি, যে বা বোঝাপড়াটা হয়েছে এই মুভমেন্টের মধ্যে দিয়ে, আমার পার্সোনালি আমার সারা জীবনে যা শিখেছি ওই জুলাই মাসে বা জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তার চেয়ে বেশি শিখেছি। কারণ আগস্ট সেপ্টেম্বরে আমাদের অনেক রোল প্লে করতে হয়েছে।
তো এই সময়টাতে সারা জীবনের যা শিখেছি তার চেয়ে বেশি শিখেছি আর কি, দৃষ্টিভঙ্গিটা অনেক বেশি তৈরি হয়েছে। তো এইখানে আরেকটা জিনিস ছিল যে এই যে প্রত্যেকটা গল্প ইন্ডিভিজুয়াল এবং ধারাটা আলাদা আলাদা, এবং সবার যেটা কমন পয়েন্ট সেটা হচ্ছে যে সে কোথাও না কোথাও এই ফ্যাসিস দ্বারা সে ভিকটিম হয়েছে, হোক মুভমেন্টটা এসে তা অথবা তার বন্ধু ভিকটিম হয়েছে বা সেটা দেখছে, তাকে যে টাচ করছে। তো এই যে আওয়ামী শাসন দীর্ঘদিনের, তো আওয়ামী শাসনের মধ্যে এই ভিকটিমগুলোই আসলে একদম দীর্ঘদিনে যে একদম 15-16 বছর সবগুলা ভিকটিম এক হয়েছে, যে রেজাল্টটা হচ্ছে 5ই আগস্ট। এখানে এটা শুধুমাত্র 36 দিন দিয়ে জুলাইকে দেখাইলে এটা একটু ডিফারেন্ট হয় আর কি। অনেক ধন্যবাদ অধ্যাপক সামিনা লুৎফা। জি, ভাষা আন্দোলন হয়েছিল, তাতে আমরা জানি যে আমাদের শহীদ সালাম বরকত জব্বার সবাই শহীদ হয়েছিলেন ভাষা আন্দোলনের জন্য। আমরা সেই ভাষাটাকে আবার হারিয়ে ফেলতে বসছিলাম। মূলত আমার মনে হয় এই মনের ক্ষোভ ভাষা প্রকাশের জন্যই আবার এই জুলাই আন্দোলন মূলত। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই যে ভাষার কথা ওনারা বলেছেন, আমি তো আসলে অভ্যুত্থানের কথা যখন চিন্তা করি যে আমি 90-এর অভ্যুত্থান দেখেছি, কিন্তু 24-এর অভ্যুত্থানের যে ব্যাপকতা সেটা তুলনায় 90 অনেক ছোট ছিল। মানে আমি যদি বলি 24 আরও অনেক ব্যাপক ছিল। এই ব্যাপকতার পেছনে এই যে বিচিত্র রকমের মানুষ, বিচিত্র রকমের শক্তির সবার এখানে একসাথে এসে জড়ো হওয়া, এই যে যাদের সাথে দেখা হয়েছে আগে দেখা হয় নাই, সবাই আসলে কোথাও না কোথাও কানেক্টেড ছিলাম। এবং এই কানেকশনটা শুধু যুক্তি দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে, আন্দোলনের প্ল্যানিং দিয়ে হয়নি, আবার স্ট্রাকচারাল প্রবলেমগুলোর কারণেও হয়নি। এর ভেতরে একটা প্রবল ইমোশনাল ফোর্স আছে। কিন্তু আপনি সবার স্টোরি শুনছেন, সবার গলা কিন্তু কাঁপছে, সবার প্রবল একটা ইমোশনের জায়গা আছে। এবং এই ইমোশনটা হচ্ছে আমাদের সন্তানদের কিংবা ওদের বড় ভাইদের বা ছোট ভাইদের বা সন্তানের রক্ত আসলে আপনাকে ইমোশনাল করবেই। সো ওই জায়গাতে আপনি যখন দেখছেন যে আপনার বেঁচে থাকার অধিকার নাই, আপনার সন্তানের বেঁচে থাকার অধিকার নাই, তখন আপনার পক্ষে বাইরে চলে আসা ছাড়া এবং সেটাকে থামানো ছাড়া আসলে কোনো পথ ছিল না। কিন্তু এর পরবর্তী সময়ে যে এখন অনেকেই হতাশার কথা বলবেন, মতপার্থক্যের কথা বলবেন, সেখানে এই যে একটা সময় এসে আমরা ঐক্য খুঁজে পেলাম, তার মতো না হলে ওর কাছাকাছি কিছু কি তৈরি করা যায় আমাদের সমাজে? সাধারণত ট্রান্সফরমেটিভ এরকম ইভেন্টে এই মোমেন্টাম তৈরি হতে হতেই ঐক্যটা তৈরি হয়। আর এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস যদি দেখেন, সব অবস্থাতেই এই ঐক্য চুরমার হয়ে যায় এবং আরও হয়তো অনেক খারাপ জায়গায় যায়, আমরা হয়তো সে তত খারাপ জায়গায় যাই নাই। কিন্তু আমি দুটো মানে অপটিমিজম বা আশার কথা বলে শেষ করতে চাই। ওই রকম অভূতপূর্ব ঐক্য আর কখনো হবে না, সেটা মানে সেটার সিচুয়েশন এক্সিস্ট করে না, এবং সেটা আমরা চাইও না যে অত মৃত্যুর পরে ঐক্য, অত দাম দিয়ে আর ঐক্য আমাদের দরকার নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে যেটা ইম্পর্ট্যান্ট, এই যে তরুণ ছেলেমেয়েরা তারা যে এত জাগ্রত হয়েছে, সচেতন হয়েছে, তারা তাদের অধিকারের জন্য এখনও কিন্তু কাজ করার চেষ্টা করছে। এবং ডেসপাইট এভরিথিং, একটা সময় তো আমরা ওদেরকে বলতাম না যে ওরা রাজনীতি, হেইট পলিটিক্সের জেনারেশন, তো সেই জেনারেশন যখন এত সচেতনভাবে সামনে এসেছে, তারা যদি আসলে দেশটাকে গড়ার ক্ষেত্রে এতটা সচেতনতাই দেখাইতে পারে, তাহলে তো দেশটা পরিবর্তন হয়ে যাবে। এবং যেহেতু তারা এক বছরে অনেক মানুষই ফ্রাস্ট্রেটেড, অনেক মানুষকে আপনারা খুঁজে পাচ্ছেন না, বিশেষ করে নারীদেরকে আপনি প্রচুর কষ্ট করেও বের করতে পারবেন না, তার কারণ আমরা ওই জায়গাটাকে তৈরি করতে পারিনি। কিন্তু আমরা যদি আসলে এই ছেলেরা যারা ওই সময় অভ্যুত্থানটাকে এত অসাধারণ ঐক্যের দিকে নিয়ে গেছে, তারা যদি চায়, যদিও তারা রাজনৈতিকভাবে প্রবলভাবে বিভাজিত, তারপরেও কিন্তু এই যে ঐক্যের শক্তিটা তারা একসময় দেখেছে, সেটা যদি তারা প্র্যাকটিস করতে চায়, সবার ইডিওলজিক্যাল আলাদা আলাদা পজিশন রেখেই প্র্যাকটিস করতে চায় যে বাংলাদেশের প্রশ্নে আমরা এক জায়গায় থাকি, তাহলে কিন্তু আলাদা থেকেও রাষ্ট্রের এবং সরকারের এবং দেশের অনেক পরিবর্তন করা যেতে পারে। সেটা সম্ভব আমি মনে করি, আমি অসম্ভব দেখি না, কিন্তু সবই ওদের উপর নির্ভর করছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে ওই সময় ঐক্যের জন্য একটা কজ লাগে, যে আমার বিরুদ্ধে একটা শত্রু লাগে। মানে আমি যখন একটা জিনিস নিয়ে ড্রাইভ করতেছি, আমার তো একটা সামনে কিছু একটা দৃশ্যমান শত্রু লাগে এবং ঐক্যের একটা কজ লাগে। তো জুলাইতে এই কজটা ছিল এবং ওই শত্রুটাও ছিল। আমার যেটা পার্সোনাল অবজারভেশন, আফটার জুলাই যেটা হয়েছে, সবাই তার পার্সোনাল ইন্টারেস্টে চলে গেছে। এবং এটা এমন না যে সে চায় না ঐক্যে থাকতে, বিষয়টা এরকম না। তখন তার ওই কজটা কিন্তু নাই, শেখ হাসিনা বাংলাদেশে নাই যে তার ঐক্য দরকার।
জি দ্যাটস ইট। আর আরেকটা জিনিস হচ্ছে জাস্ট এটা ম্যামকে তো ওটা আমার মনে হয় যে বলা উচিত। একটা হচ্ছে যে শুধু যে আমরা চাইলে হবে, আমার কাছে এটা মনে হয় না এই কারণে, কারণ এইখানে সেই ইডিওলজিক্যাল যে বিভাজনটা মানে দেখেছি আফটার 5 জুলাই, তো এটা বাংলাদেশের দীর্ঘদিনের এখানে বাইনারি একটি ইডিওলজিক্যাল জিনিস দিয়ে শেখ হাসিনা এই গেমটা সবসময় খেলেছিল। তো এই জিনিসটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ব্যাক করানো চেষ্টা করা হচ্ছে। তো এটা আমাদের আসলে এককভাবে সম্ভব না। এটা না একক তো নাই, হ্যাঁ, সবাইকেই করতে হবে, বেয়ার মিনিমাম নেসেসারি, যে এটা হচ্ছে বেয়ার মিনিমাম, এর সবাই এটা করতে পারে। আমরা দিন শেষে আমরা যতখানি টক শোতে দেখি, বিভিন্ন মঞ্চ তৈরি করে দেখি, যার মতো কথা বলে চলে যায়, কিন্তু আমি তো এক শহীদের বাবা। যতদিন আমি বেঁচে থাকব, আমার ছেলের রক্তাক্ত লাশ আমি দেখেছি, রক্তাক্ত শার্টটা এখন আমি তার সুগন্ধটা নেই, সেই শার্টটা আমি নিয়ে আসছিলাম, দুঃখের বিষয় দেখাতে পারলাম না জনগণকে। দিন শেষে দেখবেন সেই দিন 5ই আগস্ট, পিছনে আমি চলে গেলাম না, 5ই আগস্ট সেই দিন রাজপথে টোকাই সবচেয়ে ভূমিকা ছিল, রাজপথে প্রথম কাতারে। আজকে কোনো পলিটিক্স রাজনীতিবিদরা টোকাইদের কোনো নাম বলে না। আপনার মাধ্যমে আমার এই কথাগুলো যাতে না কাটা হয়, এইটা যাতে সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশে আমজনতাতে শুরু করে পলিটিক্স বাদ যতই আছে, আমাদের 5ই আগস্ট সরকারি যাতে একটা ছুটি ঘোষণা থাকে, যেমন আবু সাইদের জুলাই এবং 5ই আগস্ট ছুটি পেয়েছে। আমাদের সন্তানরা সেই দিন রাজপথে যদি না দাঁড়াইতো, এই ফ্যাসিলিটি দূর হইতো না। কেউ গোলাম ডাক দিয়েছিল ছাত্র জনতা যে ঢাকা টু লং মার্চ, আমার সন্তানরা যে ঘরেতে বেড়ে আসছে, কি জন্য আসছে? কোনো টাকার লোভে আসছে? দেশ পরিচালনা করবে না, নিজের মনের থেকে আবেগ। আজকে যারা পলিটিক্স করবেন আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে, যারা আগামীতে সূর্য নিয়ে আসবেন, যারা শপথ গ্রহণ করবেন, আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, সেদিন যাতে শহীদ পরিবার, আহত পরিবার একজন কইরা সাক্ষী হিসেবে থাকে যেদিন তারা শপথ গ্রহণ করবেন। আর একটা জোরালো দাবি, আমাদের বিচারটা 1 বছর হয়ে গেল, বিচারটা যাতে আমরা দ্রুতভাবে আমরা দেখতে পারি, এবং 5ই আগস্ট সরকারি যাতে একটা ছুটি ঘোষণা থাকে, আমি শহীদ পরিবার বাবা হিসাবে যাতে এটা দেখতে পারি। জি, ছুটি ঘোষণা করা হয়েছে এর মধ্যে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক কথা শুনলাম, অনেক কথা বাকি থেকে গেল, হয়তো আরেকদিন শোনা যাবে। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকালকে একই সময় আমরা হাজির হব। আমাদের পরবর্তী পর্বের নাম কমপ্লিট শাটডাউন। দেখার আমন্ত্রণ রইল।